আমরা এখন জ্যামিতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 1 আছে প্রাথমিক আলোচনা জ্যামিতির ইতিকথা নিয়ে, অর্থাৎ আমরা জ্যামিতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি। তো জ্যামিতির অধ্যায় যদি আমরা আলোচনা করি, যে জ্যামিতির অধ্যায় এখানে দেওয়া আছে জ্যামিতি। তো এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে মৌলিক ধারণা, যেটা প্রাথমিক আলোচনা জ্যামিতির ইতিকথা নিয়ে, সেটা এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে অনেকগুলো কথা দেওয়া আছে, যেটা আছে জ্যামিতির জনক কাকে বলে। আমরা জানি ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। ইউক্লিডের মহাগ্রন্থ কয়টি খণ্ডে বিভক্ত, সেটা হচ্ছে 13টা। সেটা বা জ্যামিতিক প্রথম কোথা আলোচনা করা হয়েছে মিশরে, বা জ্যামিতিক কত ধরনের বিভিন্ন ধরনের আছে। আমরা যদি এখানে একটা চার্ট দেখি যে বিন্দু রেখা সেটা দেওয়া আছে, আবার এখানে একটা চার্ট অনেকগুলো দেওয়া আছে, যেগুলো সূক্ষ্মকোণী সমকোণী, এগুলো নিচে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। স্থান বিন্দু দেওয়া আছে, বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বেদ নেই। তো এগুলো নিয়ে এখানে আছে। সরল রেখা দেওয়া আছে, বক্ররেখা এখানে নিয়ে আলোচনা আছে। তো আমরা যদি অনেকে দেখা যায় এগুলো সম্পর্কে অনেক ধারণা নাই, যে সমরেখা কাকে বলে বা অসমরেখা কাকে বলে। দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখা অবস্থান করলে তাকে বলে সমরেখা। আর যদি দুইটা ভিন্ন সমরেখা আলোচনা দেখেন, এখানে বি বিন্দুরা কিন্তু এই রেখার মধ্যে বা সিডি কিন্তু এই একই রেখার মধ্যে নয়, এটাকে বলা হয় আপনার অসমরেখা। এখানে যদি আপনি পড়েন তাহলে সহজে আপনি বুঝতে পারবেন যে সরল রেখা কাকে বলে। একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না হয়, সেটাকে বলে সরলরেখা, এক রেখা হয়ে গেছে। আর বক্ররেখা কি যদি ঘোরাইয়া যদি যায়, তাহলে সেটা হচ্ছে বক্ররেখা বলা হয়। রেখাংশ বলছে রেখার অংশকে বলে রেখাংশ। রেখাংশে দুইটি প্রান্ত থাকে, সেটা আমরা দেখব। রশ্মি কাকে বলে, সেটা বলছে রশ্মি একটি মাত্র প্রান্ত থাকে, সেটা আমাদের জানতে হবে যে কোনটার একটা মাত্র প্রান্ত থাকে, সেটাকে বলে রশ্মি। দুইটা প্রান্ত থাকলে রেখাংশ বলা হয়। সমান্তর রেখা দিয়েছে যে দুইটা রেখা যদি সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে, তাকে সমান্তর রেখা বলা হয়। তির্যক রেখা দেওয়া আছে, দুটি অসমান্তরাল রেখাকে পরস্পরকে সাপেক্ষে যদি তির্যক রেখা বলা হয়। দুটি অসমান্তরাল রেখাকে পরস্পরের সাপেক্ষে বলা হয়, আপনার বলা হয় যে তির্যক রেখা বলা হয়। লম্ব রেখা বলা হয়, যে ভূমির উপরে যে রেখা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে বলা হয়। পরস্পর ছেদক কাকে বলে, সেটা দেওয়া আছে। ক্ষুদ্রতম দূরত্ব দেওয়া আছে। ছেদক সম্পর্কে এখানে একটা দেওয়া আছে, যে একটা দুইটা রেখাকে একটা রেখা ছেদ করছে। ঘনবস্তু আছে, যে বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেদ উচ্চতা, মনে রাখতে হবে বেদের আরেক নাম উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাকে ঘনবস্তু বলা হয়। তল কাকে বলে, রেখা সঞ্চার পথকে তল বলা হয়। যেমন একটি ইটে 6টা পৃষ্ঠ আছে, প্রত্যেক পৃষ্ঠে এক একটি তল আছে, সেটা মাত্রাকে বলে। কোনো কিছুর কিনারা বা ধারকে মাত্রা বলা হয়। আবার আয়তন কাকে বলে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করলে সেটা আয়তন হয়। পরিসীমা, আয়তাকার ক্ষেত্রে সীমানাকে বলা হয় পরিসীমা বলা হয়। আর বৃত্তের ক্ষেত্রে পরিধিকে বলা হয় পরিসীমা বলা হয়। ভর কাকে বলে, ওজন কাকে বলে, এইগুলো এখানে দেওয়া আছে। যে বিন্দুর মাত্রা কয়টা, এখানে যতগুলো আলোচনা করছে এখানে এইগুলো নিয়ে আছে। যে ক্ষুদ্রতম দূরত্বকে কী বলা হয়, লম্ব রেখা বলা হয়। রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা কয়টা, সেটা দেওয়া আছে। রেখা কোনো প্রান্ত বিন্দু নেই, এভাবে দেওয়া আছে। রেখা কত প্রকার, সেটা হচ্ছে 2 প্রকার, সেটা এখানে আলোচনা আছে। সমান্তরাল রেখা দেওয়া আছে, দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে নেই, কারণ দুটি সমান্তরাল রেখা কোনো বিন্দুতে ছেদ করে না, কারণ সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে। সেটা একটা রেখা হবে আপনার এরকম, আর একটা রেখা হবে এরকম। সমান দূরত্ব বজায় রেখে তাই ছেদ করা তো প্রশ্নে উঠে না। পদার্থের মাত্রা কয়টা আছে, সেটা দেওয়া আছে। 3টা মাত্রা দেওয়া আছে, সেটা দেওয়া আছে। বিভিন্নভাবে আপনি এখান থেকে আপনি করতে পারেন যে 37 নম্বর থেকে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়, সেটা হচ্ছে 2টা দেওয়া আছে সেটা। তারপর আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা এই নিয়ে এখানে বিস্তারিত আলোচনা দেওয়া আছে কি। অধ্যায় 2 দেওয়া আছে কোণের ধারণা দেওয়া আছে, অর্থাৎ কোণ সম্পর্কে যত ধারণা আছে সেটা এখানে দেওয়া আছে। কোণ সম্পর্কে আলোচনা করা আছে, যে দুটি রেখা কোনো বিন্দুতে যদি মিলিত হয় তাহলে একটি কোণ উৎপন্ন হয়, সেটা দেওয়া আছে এখানে। কোণে দেওয়া আছে, আপনি যদি খেয়াল করে দেন সূক্ষ্মকোণ কাকে বলে, সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোটো যদি কোনো কোণ হয়, 90 ডিগ্রি ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সমকোণকে বলে একটি রেখা অপর একটি রেখার উপর যদি লম্ব হয় তাকে বলে সমকোণ বলা হয়। তারপর আপনি দেখেন স্থূলকোণ কাকে বলে, একটা এক সমকোণ থেকে বড় আর 2 সমকোণ চেয়ে যদি ছোটো হয় তাহলে সেটাকে বলা হয় স্থূলকোণ বলা হয়। তারপর আপনি দেখেন সরল কোণ কাকে বলে, একটা সরলরেখা বলা হয় একটা সরল কোণ বলা হয় 180 ডিগ্রি। সেটা প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 2 সমকোণের চেয়ে বড়, 180 থেকে বড়, 4 সমকোণ 360-এর চেয়ে ছোটো। তাহলে আমরা বলতে পারি যে 180 থেকে বড় 360-এর চেয়ে ছোটো কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ বলা হয়। এখন আপনাকে বলতে পারি যে একটা কোণ হচ্ছে 220 ডিগ্রি, তাহলে এটা কোন ধরনের কোণ, আমরা বলবো প্রবৃদ্ধ কোণ, কারণ প্রবৃদ্ধ কোণ তো বলছেই 180 থেকে বড় 360-এর চেয়ে ছোটো। পূরক কোণ দেওয়া আছে, যে দুইটা কোণ যদি যোগ করলে 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ। দেখেন এখানে একটা কোণ আছে 50 আর একটা কোণ আছে 40, দুইটা মিলে কিন্তু আপনার 90 ডিগ্রি হইতেছে। পূরক কোণ হচ্ছে কি আপনার দুইটা মিলে যদি আপনার 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় পূরক কোণ বলা হয়।
তো এভাবে আপনাকে শিখতে হবে যে পূরক কোণ কাকে বলে। তারপর আপনি যদি খেয়াল করে দেখেন নিচের দিকে যান, সম্পূরক কোণ কাকে বলে। দুইটা কোণ যদি আমরা যোগ করি, দেখেন একটা কোণ হচ্ছে 120 আর একটা কোণ হচ্ছে 60, দুইটা কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা সম্পূরক কোণ বলা হয়। সন্নিহিত কোণ কাকে বলে, নিকটবর্তী দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোণ দুটোকে সন্নিহিত কোণ বলে। দেখেন এখানে দুইটা কোণ আছে, একটা 25 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। এই দুইটার মধ্যে একটা কমন একটা বাহু আছে, এই যে মাঝখানটা গেছে যে বিডি বাহুটা, এটা কিন্তু কমন, এই মানে 25 ডিগ্রিরও আছে 30 ডিগ্রিরও এই বাহুটা আছে। তা এরকম যদি হয় তাহলে সেটাকে বলে সন্নিহিত কোণ বলা হয়, অর্থাৎ পাশাপাশি এবং একটা সাধারণ বাহু থাকবে। সমদ্বিখণ্ডিত কোণ দেশে একটি কোণকে একটি সাধারণ বাহু দ্বারা সমান ভাগে যদি ভাগ করে দেয়, এই কোণটাকে মাঝখান দ্বারা সমান ভাগে ভাগ করছে, দেখেন এমাদও 30 এমাদও 30, তাহলে আমরা বলবো সমদ্বিখণ্ডিত কোণ বলা হয়। বিপ্রতীপ কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণ হচ্ছে যদি আপনি মানে ক্রস সিস্টেমে যদি কোণ হয় তাহলে সেটা বিপ্রতীপ কোণ বলা হয়। আপনি খেয়াল করে দেখবেন যে এখানে যে ক্রস সিস্টেমে কোণটা হয়েছে এটা বিপ্রতীপ কোণ। আপনি এইদিকে কোণটা আর এদিকে কোণটা সমান, আর এইদিকে যে কোণটা 80 ডিগ্রি আছে এদিকে কোণটা সমান, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান ক্রস সিস্টেমে। একান্তর কোণ কাকে বলে, একান্তর কোণ হচ্ছে আপনি যদি দুইটা সরলরেখা যদি একটা ছেদ করে তাহলে খেয়াল করে দেখবেন যে এই দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে তার বিপরীত দিকে যে এই দিকে যে কোণ হচ্ছে এই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ বলা হয়। অর্থাৎ আমরা যদি দুইটা যদি আমরা সরলরেখা আঁকি আর যদি আমরা এইভাবে রেখা টান দিই তাহলে একটা কোণ যদি আমরা এই দিকে ধরি আর একটা কোণ এই একই পাশে এই দিক দিয়ে আমরা ধরবো না, কোণটা হবে তার বিপরীত দিকে হবে, তাহলে একটা হবে এই দিকে আর একটা হচ্ছে তার বিপরীত দিকে, তাহলে সেটাকে বলা হয় একান্তর কোণ বলা হয়। অনুরূপ কোণ কাকে বলে সেটা লেখছে, অনুরূপ কোণ হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে সমান্তরাল রেখা ধরে একই পার্শ্বদ্বয় কোণ দ্বয়ের একটি কোণ ভিতরে থাকবে অন্যটি থাকবে বাহিরে থাকবে, তাহলে সেটাকে বলা হয় আপনার অনুরূপ কোণ বলা হয়। মানে এই যে দুইটা সরলরেখা কোণ ছেদ করছে, একটা কোণ দেখবেন এরকম বাইরের আছে আর একটা কোণ দেখেন এই ভিতরে আছে, দুইটা রেখার বাহিরে একটা কোণ আর দুইটা রেখার ভিতরে একটা কোণ থাকলে সেটা বলে অনুরূপ কোণ বলা হয়। উন্নতি কোণ দেওয়া আছে, শূন্যে অবস্থিত কোনো বিন্দু ভূমিতে অবস্থিত কোনো বিন্দু সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলে উন্নতি কোণ, অর্থাৎ ভূমিতে যে কোণ উৎপন্ন করছে সেটা বলে উন্নতি কোণ বলা হয়। আর অবনতি কোণ হচ্ছে শূন্যে অবস্থিত কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তাকে শূন্যে অবস্থিত ওই বিন্দুর অবনতি কোণ বলা হয়। অর্থাৎ তাহলে অবনতি কোণ হচ্ছে ওই যে উপরে কোণটা যেটা এটা হচ্ছে অবনতি কোণ বলা হয়, এটা সাপেক্ষে যদিও এটা বলা হয় আপনার একান্ত কোণ বলা হয়, কারণ একই রেখার সাপেক্ষে আপনি যদি আপনার রেখাটা বাড়ান তাহলে দেখা যায় একই রেখার এদিকে কোণটা আর তার বিপরীত দিকে একটা কোণ, যদিও উপরেরটা 30 ডিগ্রি নিচেরটাও 30 ডিগ্রি কিন্তু উপরেরটাকে বলা হয় অবনতি কোণ বলা হয়। শিরোকোণ কাকে বলে, ভূমির বিপরীত কোণকে শিরোকোণ বলা হয়। এই যে ভূমি যেটা এটা বিসি, এটা হচ্ছে ভূমি, তার বিপরীত কোণ কোনটা, এই ভূমি বরাবর বিপরীত কিন্তু আছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে আপনার বলা হয় যে শিরোকোণ বলা হয়। ঋণাত্মক কোণ কালে ঘূর্ণায়মান রেখাটি যদি স্থির রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপনার ঋণাত্মক কোণ বলা হয়। অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু আপনার এদিকে ঘুরে, এভাবে ঘুরে ডান দিক দিয়ে ঘুরতেছে, তো ডান দিকে কোণ উৎপন্ন হলে সেটা বলে ঋণাত্মক কোণ বলা হয়। ধনাত্মক কোণ কাকে বলে, যদি ঘূর্ণায়মান ঘড়ির কাঁটার উল্টা দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা ডান দিকে ঘুরে যদি না ঘুরে বাম দিকে ঘুরে তাহলে সেটাকে বলা হয় আপনার ধনাত্মক কোণ বলা হয় কি। তারপর অন্তস্থ কোণ দেওয়া আছে, ত্রিভুজের অধ্যায়ের প্রথমে দেখুন, অর্থাৎ ত্রিভুজ অধ্যায়ে আমরা এটা নিয়ে আলোচনা করা হবে, এগুলো সবগুলো ত্রিভুজ অধ্যায় আলোচনা বৃত্তীয় অধ্যায় আলোচনা আছে, তাই এখানে আমরা আলোচনা না করি। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেওয়া আছে যে কোণের সম্পর্কে প্রশ্ন দেওয়া আছে যে এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলে, সেটা হচ্ছে স্থলকোণ বলে। এভাবে আমরা দেওয়া আছে 150 ডিগ্রি এটা কোণ সেটা হচ্ছে স্থলকোণ, কারণ এক সমকোণ 90 ডিগ্রি বড় 180 থেকে ছোট দেওয়া আছে। এভাবে এখানে যতগুলো প্রশ্ন আছে আপনি সবগুলো আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেই আলোচনার ভিতরে দেওয়া আছে। একটা বিন্দুর চারপাশে কোণের পরিমাণ কত, 360 ডিগ্রি দেওয়া আছে। এভাবে আমরা একটা সমকোণ কত, একটা সমকোণ 90 ডিগ্রি দেওয়া আছে, এভাবে আমরা বলতে পারি, বা এখানে দেখেন 90 ডিগ্রি কোণকে কী বলে, সমকোণ বলে, এভাবে আমরা বলতে পারি। তো এগুলো সবগুলো আপনি নিজে ইচ্ছা করে নিজে আপনি পারবেন, সবগুলো আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে নিজে আপনি কোণ উৎপন্ন করতে পারবেন বা কোণ সম্পর্কে আপনার ধারণা থাকবে। এখানে দেখেন খেয়াল করে দেখেন বলছে এই যে 15 নম্বরটা আপনি খেয়াল করে দেখেন যে এন আর পি এর মান নিচের কোনটা, এন আর পি, অর্থাৎ এই জায়গার কোণটা আপনাকে বলতেছে যে এই কোণটা কত হবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন পি কিউ আর এই জায়গাটা দিচ্ছে 50, এই জায়গাটা দিচ্ছে 50 দেওয়া আছে, আর এটা যেহেতু লম্ব আঁকছি আর এন যেহেতু লম্ব তাহলে পুরাটা হচ্ছে কি 90 ডিগ্রি আমরা রাখলাম। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন এই জায়গাটা যদি হয় 90 ডিগ্রি হয় তাহলে আমাদের বলতেছে যে এখন এই জায়গা কোণটা কত হবে। এখন আমরা নির্ণয় করতে পারি, আপনি খেয়াল করে দেখেন যে একটা সরলরেখা হচ্ছে আপনার 180 ডিগ্রি একটা সরলরেখা, তাহলে একটা সরলরেখা যদি 180 ডিগ্রি হয়, এটা যদি 90 হয় আর এটা যদি আপনার 55 হয় তাহলে 90 আর 55 হচ্ছে 145 হচ্ছে। খেয়াল করে দেখেন আপনি এখানে যদি আমরা খেয়াল করে দেখি, একটু লক্ষ্য করলে খেয়াল করে দেখেন যে আমরা যদি একটা সরলরেখা আঁকি, একটা সরলরেখা
এই সরলরেখা যদি আপনি এই মাথার থেকে শুরু করে যদি আপনি আবার ঘুরে যদি নিচে আবার এই একই রেখা ফিরে আসেন, সেটা হচ্ছে আপনার 180 ডিগ্রি একটা সরলরেখা, কারণ এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। তাহলে এই যে আমরা লম্ব ডাকছি, আমরা RN যে লম্ব ডাকছি, এই RN লম্বের এইদিকে কত আপনি দেখেন, খেয়াল করে দেখেন, এদিকে হচ্ছে আপনার 90 ডিগ্রি, আর এইদিকে এতটুকু কত 55, তাহলে 90 আর 55 কত হলো 145। তাহলে আর এই বাকি জায়গাটা কত হবে, তাহলে 180 থেকে 145 যদি আমরা বিয়োগ করি, তাহলে তো আমরা বলতে পারবো যে 35 ডিগ্রি, কারণ এখান থেকে এই মাথার থেকে শুরু করে ঘুরে আবার এই নিচে আসতে তো লাগে 180 ডিগ্রি। তাহলে এদিকে অর্ধেক অংশ 90 দিয়ে আছে, আর এদিকে 55 দিয়ে আছে, তাই বাকি অংশটুকু আমরা 180 থেকে আমরা 90 আর 45 যদি বিয়োগ করি, তাহলে দেখবো আমরা 35 ডিগ্রি পাইতেছি। এভাবে আমরা বের করতে পারবো। তো আমরা যদি খেয়াল করে দেখেন, একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ, একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত, 180 ডিগ্রি। কারণ একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি তো 180 ডিগ্রি হবে। এভাবে দেওয়া আছে সবগুলো, আপনি এখানে খেয়াল করতে পারেন যে দেখেন যে 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, তো 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ তো 37 ডিগ্রি হবে, কারণ আমরা জানি বিপরীত কোণ হচ্ছে পরস্পর সমান। এই যে ক্রস চিহ্ন দেখতেছেন, এই দিকে কোণটা আর এই দিকে কোণটা সমান, এটাকে বলা হয় বিপরীত কোণ। তাহলে 37 ডিগ্রি বিপরীত কোণ 37 ডিগ্রি, কারণ দুইটা কোণ সমান হয়। এইভাবে আমরা এখানে নির্ণয় করতে পারি। আপনি খেয়াল করে দেখেন যে 40 ডিগ্রি পুরো কোণের কোণ কত, 40 ডিগ্রি পুরো কোণ হচ্ছে দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। একটা যদি 40 ডিগ্রি হয়, আরেকটা হবে 50 ডিগ্রি, কারণ দুইটা মিলে তো 90 হতে হবে। 35 ডিগ্রি পুরো কোণ কত, তাহলে দুইটা মিলে পুরো কোণ কাকে বলে, দুইটা কোণ হবে 90 ডিগ্রি। একটা যদি 35 হয়, তো বাকিটা কত হবে, 55 হবে। এভাবে হিসাব করে এখানে যেগুলো আছে সবগুলো আপনি বের করতে পারেন, সবগুলো এখানে এইভাবে আপনি হিসাব করতে পারেন। দুইটি কোণের পরিমাপের যোগফল যদি দুই সমকোণ হয়, তাহলে কোণ কী কোণ বলবে, আপনি সম্পূরক কোণ বলবেন। কারণ আমরা যদি সম্পূরক কোণ কাকে বলে, দুইটা কোণ যোগ করলে যদি দুইটা কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা হচ্ছে পূরক। আর দুইটা কোণ যোগ করলে যদি 180 মানে দুই সমকোণ হয়, তাহলে সেটা হচ্ছে সম্পূরক। তাহলে এখানে দেখেন সবগুলো কিন্তু এভাবে হবে। দেখেন 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 0 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হয়, তাহলে হচ্ছে আপনার 90 ডিগ্রি হবে, কারণ আমরা সম্পূরক কোণ কাকে বলে, দুইটা মিললে হবে 180। তাহলে একটা যদি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা তো 90 ডিগ্রি হবে, কারণ 90 মিলে 180। আর যদি বলতো 90 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে 0 বলতাম, কারণ আমরা জানি দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রিতে। একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা 0 হবে, তাহলে 90 আর 0 মিলে দুইটা যোগ করলে তো হবে কি 90 ডিগ্রি হবে, তাহলে পূরক কোণ হবে। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি 28 বিয়োগ করে দিই, তাহলে 152 ডিগ্রি হচ্ছে আপনার সম্পূরক কোণ, কারণ দুইটা মিলে তো হতে হবে 180 হতে হবে। এখানে যতগুলো আছে আপনি সবগুলো এই নিয়মগুলো আপনি ফলো করলে আপনি সবগুলো পারবেন। অধ্যায় 3 দেওয়া আছে ত্রিভুজের বেসিক ধারণা, ট্রায়াঙ্গেল সম্পর্কে। আমরা ত্রিভুজ সম্পর্কে এখানে যত আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। তো আমরা জানি ত্রিভুজে কাকে বলে, যে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা জানি ত্রিভুজের মোট 9টা অংশ থাকে, সেটা আমাদের জানতে হবে যে ত্রিভুজের মোট 9টা অংশ আছে। ভূমি কাকে বলে, একটা ত্রিভুজের যে নিচে অংশটাকে ভূমি বলা হয়। শীর্ষবিন্দু বিপরীত বাহুকে ভূমি বলা হয়। এই যে শীর্ষবিন্দু এটা, এর বিপরীত বাহু হচ্ছে ভূমি বলা হয়। এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। কৌণিক বিন্দু কাকে বলে, ত্রিভুজের দুইটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে বলা হয় ওই ত্রিভুজে কৌণিক বিন্দু বলা হয়। যেমন যেখানে দুইটা বাহু এ বি একটা বাহু আর এস একটা বাহু, দুইটা বিন্দু মিলিত হচ্ছে এক বিন্দুতে, তাহলে সেটাকে বলা হয় আপনার কৌণিক বিন্দু বলা হয়। তো একেবারে ত্রিভুজের শীর্ষবিন্দুতে আছে ওই যে ভূমির যে উপরে যে ত্রিভুজের যে কোনো বাহুর বিপরীত দিকের বিন্দুর নাম হচ্ছে শীর্ষবিন্দু। এই যে বাহুটা দেখতেছেন, এর বরাবর উপরে কোণটা কত হবে, উপরে কোণটা হবে আপনার বরাবর যে উপরে যে কোণটা দেখছে এক কোণটা, এটাকে বলা হয় আপনার মানে শীর্ষবিন্দু বলা হয়। এসি বাহুর ক্ষেত্রে দেখেন, এ বাহুর ক্ষেত্রে বরাবর বিপরীত আছে কোণটা বি আছে, তাহলে বিকে বলবো আমরা শীর্ষবিন্দু বলবো। ত্রিভুজের উচ্চতা কাকে বলে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি একটা লম্ব আঁকি আর সেটাকে উচ্চতা বলা হয়। অর্থাৎ একটা ত্রিভুজে যদি আমরা শীর্ষবিন্দু অর্থাৎ এ থেকে যদি আমরা মানে ভূমির উপর যদি একটা লম্ব আঁকি, সেটাকে বলা হয় উচ্চতা হবে। ত্রিভুজের মধ্যমা দেওয়া আছে, মানে শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যে মানে শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু সংযোগ রেখাংশ বলে মধ্যমা বলা হয়। অর্থাৎ শীর্ষবিন্দু হচ্ছে এ, মানে শীর্ষে যেটা আছে, এখান থেকে যদি আমরা মানে যে কোনো একটা ভূমির উপর যদি আমরা কী করি বরাবর যদি আমরা লম্ব আঁকি, তাহলে যে রেখাটা হইল মানে যে সংযোগ যে রেখাটা যেটা, এটাকে বলা হয় মধ্যমা বলা হয়। একইভাবে বি থেকে যদি আমরা আঁকি একটা, বা সি থেকে যে একটা আঁকলাম, সেটাকেও বলা হয় মধ্যমা। 3টা মধ্যমা থাকে। তো এখানে এই সম্পর্কে দেওয়া আছে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে যে মধ্যমা কাকে বলে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এগুলো মুখস্থ করতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অর্থাৎ যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু হচ্ছে বড় হতে হবে, নাহলে ত্রিভুজ হবে না।
এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে। তো এখানে দেওয়া আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে পিথাগোরাস আবিষ্কার করেন। এভাবে অনেকগুলো প্রশ্ন দিয়েছে। একটা ত্রিভুজের 2 কোণের সমষ্টি দিয়েছে 78 ডিগ্রি হলে অপর কোণ কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণ 180, দুইটা যদি যোগ থাকে 78 থাকে তাহলে 180 থেকে বিয়োগ করলে হচ্ছে 102। এভাবে আমরা সহজে ইজিতে এখানে যেগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা বের করতে পারি, তাই এগুলো শিখতে হবে আপনাদেরকে। এখানে কোনো বোঝার কিছু নাই, আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এগুলো জানতে হবে ত্রিভুজের 3 কোণ কাকে বলে। যেমন দেখেন এটা 40 নম্বর, যদিও এখানে কোনো পরীক্ষা আসে নাই। আচ্ছা নিচেটা আমরা দেখি 41 নম্বরটা পরীক্ষা আসছে। একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 5:6:7 দেওয়া আছে, বৃহত্তম কোণের পরিমাণ কত? তাহলে 3টা কোণের অনুপাত যদি দেওয়া আছে, একটা কোণ দিলাম 5x, একটা দিলাম 6x, একটা দিলাম 7x, 3 কোণ যোগ করে দিলাম, 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি মুখস্থ এটা। এখান থেকে আমরা x এর মান বার করলাম, x এর মান হচ্ছে 10। এখন বলছে বৃহত্তম কোণ, এখান থেকে সবচেয়ে বড় কোণ কত? বড় হচ্ছে 7x, তাহলে 7 গুণ x, x এর মান 10, 770, তাহলে বড় কোণ বলতে পারি যে 70। ছোট কোণ বললে আমরা 5x মানে বার করতাম। এভাবে আমরা সহজে আমরা বের করতে পারি। এগুলো কোনো কঠিন বিষয় না বা আপনি যে পারবেন না এরকম কোনো বিষয় না, সবগুলো এখানে দেওয়া আছে, আপনি পারবেন। এখানে খেয়াল করে দেখেন আপনি, যে যদি খেয়াল করে দেখেন যে এটা যে দেওয়া আছে ABC ত্রিভুজে মানে BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো, আর কোণ A হচ্ছে 50 ডিগ্রি, B হচ্ছে 80 ডিগ্রি, তাহলে ACD কত? তাহলে ACD কত? এই যে এই কোণটা যেটা, এই কোণটা কত বলতেছে, খেয়াল করে দেখেন এই কোণটা কত। তাহলে এখন খেয়াল করে দেখেন একটা ত্রিভুজ কিন্তু 180 ডিগ্রি, তাহলে এটা যদি হয় 80, এটা যদি 50 হয়, তাহলে 80 আর 50 হচ্ছে আপনার 130। তাহলে আর কত লাগে 180 হইতে? আমরা জানি যে যদি 130 হয়, 80 আর 50 যদি 130 হয়, তাহলে আরও লাগে 50 ডিগ্রি লাগে 180 হইতে। তার মানে বোঝা গেল যে এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে আপনার 50 ডিগ্রি। তাহলে তো আপনি 3 কোণের সমষ্টি হবে কি? ত্রিভুজের ভিতরে যে 3 কোণ, এই 3 কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তাহলে বোঝা গেলে A হচ্ছে 50, C হচ্ছে 50, 100 আর B হচ্ছে 80, মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখন বাহিরে কোণ সিটা যে বাহিরে আছে, বাহিরে কোণটা আপনাকে বলতেছে। তা আমরা জানি যে কোনো একটা, এই যে আপনি খেয়াল করেন যে কোনো একটা রেখার এই প্রান্ত থেকে শুরু করে আবার ঘুরে যদি আবার নিচে আসেন, তাহলে সেটাকে বলে 180 ডিগ্রি। কারণ একটা সরলরেখা যদি আপনি এখান থেকে যাত্রা করে উপর থেকে ঘুরে আসে যদি আবার সেই সরলরেখায় ফিরে আসেন, সেটাকে বলা হয় 180 ডিগ্রি। কারণ একটা সরলরেখা কোণ হচ্ছে 180 ডিগ্রি। বরাবর যদি লম্ব আঁকেন তাহলে এদিকে 90 হয়, এদিকে 90 হয়, তাহলে 180 ডিগ্রি আমরা জানি একটা সরল রেখা। এখন খেয়াল করে দেখেন যে এই জায়গাটা যদি 50 হয়, এই জায়গাটা যদি 50 হয়, তাহলে এই যে সরলরেখাটা BD যে রেখাটা, এখানে যদি আমরা এই রেখাটা যদি এই প্রান্ত থেকে ঘুরে যদি আবার নিচে গিয়ে যদি আমরা আবার পড়ি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে অর্ধেকটা দেওয়া আছে আপনার 50 দেওয়া আছে, তাহলে বাকি অর্ধেকটা কত হবে? 180 থেকে 50 বিয়োগ করলে হবে 130, তাহলে এই অংশটা হবে 130। এই যে দেখেন 130 দেওয়া আছে। এভাবে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ এখানে যে দেয়া আছে এই নিয়মটা আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে আপনি খেয়াল করেন সেম একইভাবে এখানেও দেয়া আছে 48 নাম্বারটা আপনি খেয়াল করে দেখেন একই নিয়মে দেয়া আছে। অর্থাৎ এ কোণ দেয়া আছে আপনার 60 ডিগ্রি, বি কোণ দেয়া আছে 45 ডিগ্রি, তাহলে 60 আর 45 মিলে কত হইতেছে আপনার 105 ডিগ্রি হইতেছে। তো 105 ডিগ্রি যদি হয় তাহলে অনায়াসে আমরা বলতে পারি তাহলে এইখানে কোণটা কত হবে, কারণ আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 105 যদি হয় তাহলে বাকি এখানে এটা হচ্ছে আপনার 75 ডিগ্রি হবে, কারণ 105-এর সাথে 75 যোগ করলে হবে কত? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা ভাবলাম যে সি কোণটা হচ্ছে 75। এখন বাহিরের যে সি কোণটা আছে সেটা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা যদি বিডি রেখাটা যদি আমরা বাড়াইয়া দিই এবং এই রেখা যদি এক প্রান্ত থেকে আমরা যদি যাত্রা করে ঘুইরা উপর থেকে যদি আবার নিচে এসে যদি পড়ি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। কারণ একটা সরলরেখার উপরে যদি এই যে বিডি যে একটা সরলরেখা, এই সরলরেখা যদি একটা মাথা থেকে আপনার ঘুরে আবার নিচে আবার ফিরত আসেন, তাহলে সেটা হচ্ছে আপনার 180 ডিগ্রি। তাহলে এই যে কোণটা 180 ডিগ্রি, এর কিন্তু কিছু অংশ দেওয়া আছে সেটা হচ্ছে 75 ডিগ্রি, আর বাকি অংশটা এখানে দেওয়া নাই। তাহলে 180 থেকে যদি আমরা 75 বিয়োগ করি, তাহলে বাকি অংশটা তো আমরা এমনি বের করতে পারি, সেটা হচ্ছে 105 ডিগ্রি। ওইটা এখানে দেওয়া আছে, সেটা হবে 105 ডিগ্রি। এদিকে 105 আর এদিকে 75 আছে, তাই দুইটা মিললে হচ্ছে 180। কারণ এই যেখান থেকে যাত্রা করে আবার যদি নিচে ফিরে আসি, তাহলে একটা সরলরেখার মধ্যে আমি থাকতেছি, একটা সরলরেখার মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি। কারণ আমরা বলছি যে একটা সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি। এই একটা সরলরেখা যদি আমরা বরাবর লম্ব দিন, তাহলে এই দিক দিয়ে হবে 90, এই দিক দিয়ে হবে 90, 90 90 কত? 180। তার মানে একটা সরলরেখা কত? 180 ডিগ্রি। এখানে সবগুলো এই নিয়মে এখানে দেওয়া আছে। আপনি যদি একটু খেয়াল করেন যে বর্ধিত অংশে, এখানে বর্ধিত অংশ নিয়ে সকল প্রশ্ন দেওয়া আছে। আপনি চেষ্টা করলে এখানে সবগুলো আপনি পারবেন।
এখানে কিছু আছে মুখস্থ শেখার, যেমন আপনাদের 3 কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় সেগুলোকে কি বলে, সেটা বলে সদৃশ্য ত্রিভুজ বলা হয়। এগুলো আপনি মুখস্থ করতে হবে যে কোনটা কাকে কি বলে হয়। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, বা আমরা জানি হাফ ইন্টু ভূমি ফরণ উচ্চতা। দেখেন এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে ভূমি বার করার নিয়ম, এখান থেকে উচ্চতা বার করার নিয়ম। ত্রিভুজের পরিসীমার সূত্র কি, ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল। এগুলো তো আমরা নর্মালি আমরা জানি, এটাই এখানে দেওয়া আছে। এখানে যেগুলো আছে এই সম্পর্কে বলা আছে যে আপনি যদি খেয়াল করে দেখেন, একটা ত্রিভুজের ভূমি দেখেন 62 নাম্বার, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এর উচ্চতা কত। তা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ফরণ উচ্চতা, তাহলে ক্ষেত্রফলে জাত লিখলাম 810 আর আফে জাত আফ লিখলাম ভূমি। দেখেন বলছে ভূমি হচ্ছে তার উচ্চতা যত, উচ্চতা দ্বিগুণ। তাহলে আমরা ধরলাম উচ্চতা হচ্ছে এক্স ধরছি, আমরা উচ্চতা হচ্ছে এক্স, উচ্চতা যদি আমরা এক্স ধরি তাহলে ভূমি হচ্ছে উচ্চতা দ্বিগুণ, তাই উচ্চতা দ্বিগুণ হচ্ছে 2x, আবার 6 বেশি তা আবার 6 যোগ করে দিলাম, তাহলে ভূমি হচ্ছে 2x + 6 আর উচ্চতা এক্স ধরলাম। এখান থেকে কাজ করে আমরা এক্সের মান বার করলাম, একটা মাইনাস বাড়ে সেটা গ্রহণযোগ্য না, প্লাস একটা গ্রহণযোগ্য, তাহলে আমরা এক্সের মান 27 পাইছি, তার মানে বলবো যে উচ্চতা হচ্ছে 27। এগুলো যে সূত্র, এই যে হাফ ইন্টু ভূমি ফরণ উচ্চতা, এই সূত্র দিয়ে এখানে কাজ করছে। এগুলো তো আমরা ইজিতে আমরা হাফ ইন্টু ভূমি ফরণ উচ্চতা, এগুলো কি আপনাকে করে দিতে হবে এমন কোনো কথা না, যে আপনি ইজিতে আপনি এগুলো পারবেন। যে দেখেন ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বার করেন, ক্ষেত্রফল তো আমরা জানি হাফ ইন্টু ভূমি ফরণ উচ্চতা, এগুলো এখানে দেওয়া আছে, আমরা ইজিতে আমরা এখান থেকে বার করতে পারবো। সবগুলো এভাবে এখান থেকে বার করতে হয়। এখন আমরা আলোচনা করব অধ্যায় 3 কোণ বেদের ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা অর্থাৎ দ্বিতীয় পর্ব কোণ বেদের ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। তো কোণ বেদের ত্রিভুজ যদি আমরা খেয়াল করি, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, স্থলকোণী, সমকোণী, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোণের মাধ্যমে মানে চেনা যায় ত্রিভুজটা কেমন। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে সেটা আপনি দেখেন, কোনো একটা ত্রিভুজে যদি প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি ছোট হয় তাহলে সেটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের 3টি কোণ, এই যেখানে 3টা কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ, 3টা কোণ যদি এই তিনটার মধ্যে যদি 90 ডিগ্রি যদি ছোট থাকে, যে কোনো কোণ কিন্তু 90 ডিগ্রি না, সবগুলো 90 ডিগ্রি ছোট, মনে করেন একটা 50, একটা 70, একটা 80 এরকম যদি থাকে, তাহলে সেটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ কোনো কোণ 90 ডিগ্রি বা তার বড় না, 90 ডিগ্রি ছোট হবে, সেটাকে বলা হয় আপনার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। একইভাবে এখানে সবগুলো সূক্ষ্মকোণী নিয়ে আছে আলোচনা করছে। তো আমরা যদি এখানে দেখি যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যদি একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয় আর 180 থেকে যদি ছোট হয়, তাহলে সেটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে স্থূলকোণী ত্রিভুজ আমরা মানে বুঝবো কীভাবে, যে মানে ত্রিভুজটা যে স্থূলকোণী, একটা কোণ দেখবেন 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট দেওয়া আছে। দেখেন এই কোণটা দেওয়া আছে 120, যেটা 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, তাই এই ত্রিভুজটাকে আমরা বলবো যে স্থূলকোণী ত্রিভুজ। তো তার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো মুখস্থ শিখবেন। উপরে এটারও আপনার সূক্ষ্মকোণীরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আপনি শিখবেন। বৈশিষ্ট্য কি কি, যে একটা কোণ স্থূলকোণ থাকবে, স্থূলকোণী ত্রিভুজে একের অধিক স্থূলকোণ থাকবে না, মানে একটাই স্থূলকোণ থাকবে, দুইটা থাকবে না। ক্ষেত্রফল নির্ণয় করার নিয়ম দেখাই দিছে। এগুলো দিয়েছে স্থূলকোণে বিপরীত বাহু বৃহত্তম হয়, অর্থাৎ স্থূলকোণ যেটা হবে তার বিপরীত বরাবর যে বাহুটা থাকবে, এই যে এসিটা, সেটা বড় হবে, সেটা দেওয়া আছে। তো এখানে এই সম্পর্কে দেওয়া আছে, প্রশ্নগুলো এই সম্পর্কে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, আমরা যদি সমকোণী ত্রিভুজ বলে, যে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তার কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো আপনার পরে নেবেন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, আমরা জানি হাফ ইন্টু ভূমি ফরণ উচ্চতা, যেটা এটা হচ্ছে ক্ষেত্রফল, এখানে এইটাই দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করি যে এগুলো এখানে এই সম্পর্কে দেওয়া আছে, সবগুলো আপনি যদি একটু মানে পড়েন তাহলে বুঝতে পারবেন এই সম্পর্কে। এখানে এই সম্পর্কে দেওয়া আছে যে আপনি যদি খেয়াল করেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কী কোণ। তো একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা তো কী হবে, সূক্ষ্মকোণ হবে। কেন, একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা মিললে 90 ডিগ্রি হতে হবে, কারণ একটা ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি। তো একটা কোণ যদি একলাই 90 হয়, তাহলে বাকি তো একটা 90 ডিগ্রি হলে তাহলে এত শূন্য হতে পারে না। তাহলে এটা 90 ডিগ্রি হলে বাকি একটা হবে 50, একটা হবে 30 এরকম, বা একটা হবে 40 এরকম। তাহলে একটা কোণ যদি হয় সমকোণী হয়, তাহলে বাকি দুইটা হবে সূক্ষ্মকোণী হবে। এখানে এই সম্পর্কে দেওয়া আছে, সমকোণী সম্পর্কে দেওয়া আছে। আরেকটা এখানে কাজ করবে, সেটা হচ্ছে অতিভুজ স্কেল, লম্ব স্কেল, ভূমি স্কেল, যেটা এই সূত্রটা এখানে আপনি পাবেন। খেয়াল করে দেখবেন যে সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে, বলছে যে মানে অতিভুজের মান নির্ণয় করতেন। তাহলে আপনি খেয়াল করে দেন সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে পিথাগোরাস কিন্তু সমকোণীর ক্ষেত্রে সূত্র দিছে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার। এখান থেকে স্কোয়ারটা এদিক দিয়ে রুট করে দিলে অতিভুজের মান আমরা পাবো। তো আমরা যদি নিচের দিকে আমরা যাই, 21 নম্বরটায় একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দিয়েছে 8, সন্নিহিত বাহু দিয়েছে 15, অতিভুজ কত বলতেছে। তাহলে আমরা যেহেতু সমকোণী বলছে, সমকোণ বললে কিন্তু পিথাগোরাস অতিভুজ স্কয়ারটা কাজ করবে, সমকোণ না হলে অন্য ত্রিভুজে কাজ করবে না। একমাত্র সমকোণের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে আমরা দিলাম অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার দিলাম, যেহেতু অতিভুজ বার করতে হবে। আর অতিভুজের যে স্কয়ারটা আছে এটা এর দিকে পাঠিয়ে দিলে কী হবে, রুট হয়ে যাবে, এখান থেকে আমরা বের করে নিব।
সবগুলো এভাবে এখানে দেওয়া আছে, সবগুলো আপনি দেখবেন এই সূত্র অনুসারে দিয়েছেন। বলছে সমকোণী ত্রিভুজের বাহুগুলো অনুপাত বের করতেন। তাহলে এখানে যে সমকোণী ত্রিভুজ আছে আপনি দেখেন কোনটা আছে যেটা আপনি অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার দিলে মিলবে। একমাত্র দেখেন যে ওই যে ঘ নাম্বারটা যেটা আছে, ঘ নাম্বারটাই ঠিক আছে। 13 যদি আপনি অতিভুজ ধরেন তাহলে 13-এর উপরে স্কোয়ার দিলে হবে আপনার 169 হবে। 13-এর উপরে স্কোয়ার দিলে যদি 169 হয় তাহলে, আর এদিকে যে আছে 12 আর 5 আছে, 12-এর উপরে স্কোয়ার দিলে 5-এর উপরে স্কোয়ার দিলে দুইটা যোগ করলে দেখবেন 169 হবে। তাহলে অতিভুজের উপরে স্কোয়ার দিলে যে মানটা পাবো, লম্ব আর ভূমির উপরে স্কোয়ার দিয়ে যোগ করলে দেখবেন এই 169 পাবেন। তাহলে সেটা হচ্ছে আপনার এটাই হবে সঠিক। তো এভাবে এখানে সবগুলো যে আছে এভাবে করা হয় যে আপনি দেখেন সমকোণী ত্রিভুজের অপর কোণগুলো কত হবে। এখানে খেয়াল করে দেখেন যে সমকোণী ত্রিভুজেতে একটা হবে 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা মিলে হবে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখেন কোন দুইটা যোগ করলে 90 ডিগ্রি হয়, আপনি এভাবে বের করতে পারেন। সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণ কত। তাহলে খেয়াল করে দেখেন সমকোণে তো একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ দেওয়া আছে 50, তাহলে আরেকটা কত হবে 40 হবে। কারণ একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা মিললে হবে 90, তাহলে একটা 50 হলে আরেকটা 40 হবে, কারণ দুইটা মিললে তো 90 হবে। 90 90 180 হবে। এবার আপনি সহজে ইজিতে আপনি এখানে সবগুলো যে আছে সবগুলো আপনি বের করতে পারবেন। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রকে আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমিফলন উচ্চতা, এটা তো আমরা এমনি বলতে পারি। এখানে দেখেন আছে একটি ত্রিভুজের 3টা বাহু আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিফলন উচ্চতা যে আছে এভাবে আমরা নির্ণয় করে নিব। তারপর আমরা যদি নিচের দিকে যাই আমরা দেখব যে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে এখানে দেওয়া আছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে দেওয়া আছে যে বাহু চেনার উপায় দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখেন এখানে দেখেন এগুলো পরীক্ষা আসে না, এরা নিজেরা বানাই দিচ্ছে। তার কারণে এখানে একটা দেখেন ত্রিভুজের বাহুগুলো অনুপাত আছে 1:1 √2 হলে ত্রিভুজটি কত হবে, মানে কেমন হবে। এখন দেখেন দুইটা বাহু একই দিচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আবার সমদ্বিবাহু বলতে পারি, কারণ যেহেতু দুইটা বাহু দেখেন সমান দিচ্ছে, তাহলে দুইটা বাহু সমান যদি হয় তাহলে সমদ্বিবাহু। আর এটা যে মানে সমকোণী সেটা আমরা বুঝবো কীভাবে, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার দিলে হবে। আপনি যদি অতিভুজ ধরেন √2 আর ভূমি আর লম্ব যদি 1 ধরেন তাহলে আপনি সহজে আপনি দেখতে পারবেন যে অতিভুজ স্কয়ার দিলে আর লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার যোগ দিলে দেখবেন সমান পাবেন। এভাবে আমরা সহজে আমরা বের করতে পারবো। সবগুলো এইভাবে এখানে কাজ করা হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন সবগুলো উত্তর এইভাবে বার করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন একটা 72 নম্বরটা দেখেন একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আপনার অতিভুজ স্কয়ার সমস্যা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এখন বলছে সমদ্বিবাহু মানে হচ্ছে দুই বাহু সমান, তাহলে লম্ব যত ভূমিও ততই হবে, কারণ দুই বাহু সমান। সমদ্বি মানে এখানে হচ্ছে আপনার দুই বাহু সমান, আর সমকোণীয় বলছে তাই অতিভুজটা হবে আলাদা আর লম্ব আর ভূমি হবে 1। তাহলে লম্ব যদি আমরা এ ধরি, ভূমিও ধরবো এ। এখান থেকে কাজ করে আমরা অতিভুজের মানটা আমরা বার করবো। অতিভুজ তো 12 দেওয়া আছে, কাজ করলে আমরা দেখা যাবে যে এখান থেকে আপনি বার করতে পারবেন এ স্কয়ার থেকে এর মান বার করতে পারবেন। এ স্কয়ার মান দেওয়া আছে 72 দেওয়া আছে। বলছে ক্ষেত্রফল নির্ণয় করতাম, তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিফলন উচ্চতায় দেবো, কিন্তু ভূমিও এ হবে, উচ্চতাও কি হবে এ হবে। এ গুণ করলে এ স্কয়ার মান পাইছি 72, তাহলে আমরা দিলে আমরা 36 পেয়ে যাব। এভাবে সহজে আমরা বের করতে পারবো। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচের দিকে আমরা যদি যাই তাহলে এভাবে দেখা যাবে এখানে যতগুলো আছে সবগুলো আমরা এভাবে আমরা করতে পারবো। এগুলো পরীক্ষা আসে না, তো আমরা আলোচনা না করি। অধ্যায় 3 দেওয়া আছে বাহুভেদের ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তা আমরা যদি খেয়াল করে দেখি যে বাহুভেদের ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো মুখস্থ করতে হবে। যেমন 3টি বাহু পরস্পর সমান হবে আর প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি হবে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একইভাবে আপনি খেয়াল করে দেখেন যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বহিস্থ কোণ যেটা 120 ডিগ্রি হবে সেটা মনে রাখতে হবে। এবং এইগুলো যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন পরীক্ষা আসে, তাই এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে অনেকগুলো দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো আমাদের শিখতে হবে। যে এখানে প্রশ্নগুলো আছে যেমন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত, আমরা জানি 60 ডিগ্রি দেওয়া আছে, এভাবে আমাদের শিখতে হবে। অথবা মানে কোনো সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কত সেটা হচ্ছে আপনার 120 ডিগ্রি, এভাবে আমাদেরকে মানে বার করতে হবে। কারণ এখানে মুখস্থ করতে হবে যে ভিতরে যদি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়, বাইরে কোণটা হবে আপনার 120 ডিগ্রি হবে। এইভাবে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রশ্নগুলো উত্তর সহজে আপনি বার করতে পারবেন। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করার একটা সূত্র আছে। উচ্চতা নির্ণয় করার সূত্র হচ্ছে আপনার √3/2 ইন্টু এ, মানে এ বলতে এক বাহু দৈর্ঘ্য কী। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে উচ্চতা নির্ণয় করা। আবার ক্ষেত্রফলের একটা সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a² বা ক², এটা আমাদের খেয়াল রাখতে হবে।
তো আমরা যদি খেয়াল করি যে কোনো মানে যদি উচ্চতা নির্ণয় করতে বলে উচ্চতার সূত্র হচ্ছে কি আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/2 গুণ এক বাহু দৈর্ঘ্য, যেটা এটা আমাদের কাজ করতে হবে। তো এখানে দেখেন ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a² যেটা আছে এইটা আপনাকে মানে এই সূত্রটা শিখতে হবে। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্র দিলে আপনি যে কোনো অঙ্ক আপনি পারবেন যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এখানে 16 নাম্বারটা দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা বাহু যেহেতু 16 মিটার দেওয়া আছে সমবাহু, তাহলে এর ক্ষেত্রফল হবে আপনার √3/4 a²। এ হচ্ছে আপনার এক বাহু দৈর্ঘ্য, যেটা এটা দিয়ে দিলে হবে। তো এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো এই একই সূত্র দিয়ে সবগুলো প্রশ্নের উত্তর করা যাবে, অর্থাৎ সমবাহুর যে সূত্রটা এটা। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি বলা হয়, আমরা যদি পরিসীমা মানে হচ্ছে বাহুগুলো যোগফল, অর্থাৎ যেহেতু তিন বাহু যোগফল হচ্ছে পরিসীমা, আর চতুর্ভুজ হলে 4 বাহু যোগফল হচ্ছে আপনার মানে পরিসীমা। তাহলে 3 বাহু যেহেতু আমরা লিখতে পারি 3 গুণ 1 বাহু এটা দিলে হয়, অথবা আমরা 3 বাহু যোগ করলে চলে, অথবা 3 গুণ 1 বাহু দৈর্ঘ্য দিলেও আপনার মানে পরিসীমা আমরা বের করতে পারি। তো দেখেন খেয়াল করে এখানে যতগুলো আছে এইভাবেই হবে, এখানে যতগুলো আছে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেমন একটি সমবাহু ত্রিভুজের বাহু আছে 16 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে আমরা 3 গুণ 1 বাহু দৈর্ঘ্য আমরা 3 গুণ 16 দিলে হয়ে যাবে। অধ্যায় 3 দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। অধ্যায় 3 যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ মানে দুই বাহু সমান, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো কিছু বৈশিষ্ট্য আছে সমবাহু ত্রিভুজের, বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করে দেখি তাহলে হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য যেগুলো আছে, তাহলে আমরা এখানে কিছু বৈশিষ্ট্য সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো আমরা যদি ফলো করি তাহলে দেখা যাবে সমবাহু ত্রিভুজ মানে কি দুই বাহু সমান, সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে হচ্ছে গিয়ে দ্বি মানে দুই, অর্থাৎ সমান দুই বাহু, অর্থাৎ দুই বাহু সমান আর এক বাহু হচ্ছে অসমান। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচে অনেকগুলো দেওয়া আছে আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের সূত্র আপনার শিখতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a² - b²। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a² - b²। এখানে মনে রাখতে হবে বি দিয়ে ভূমি বোঝায় আর এ দিয়ে বোঝায় সমান বাহু যেটা সেটা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a² - b²। এখানে বিতে ভূমি আর এতে হচ্ছে সমান সমান বাহু যেটা সেটা। তো এইভাবে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনি এভাবে এখান থেকে করতে পারবেন। যে আপনি যদি দেখেন সবগুলো এখানে দেখেন 36তম বিশেষে আসছে যে ত্রিভুজ এবিসি কোণ এ দেওয়া আছে 40 ডিগ্রি, বি দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে বলতেছে এবিসি কী ধরনের বাহু। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে যদি আপনি একটা বাহু পাইলেন আপনার 40 আর একটা 70, তাহলে 70 আর 40 যোগ করলে হবে 110। তাহলে আমরা জানি মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে 110-এর সাথে আর কত যোগ করলে 180 হবে? 70 যোগ করলে। তাহলে দেখা গেল যে কোণ এ হচ্ছে 40, কোণ বি হচ্ছে আপনার 70, কোণ সি হচ্ছে আপনার 70 ডিগ্রি। তাহলে যেহেতু দুইটা কোণ আমরা সমান পাইতেছি, দুইটা কোণ সমান থাকলে দুই বাহুও সমান, তাই সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। দুইটা কোণ সমান থাকলে দুইটা বাহুও সমান হবে, মানে দুই বাহু সমান হলে দুই কোণও সমান হবে, আর দুই কোণ সমান হলেও দুই বাহু সমান হবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য, তাই এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা এভাবে আমরা নির্ণয় করতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। এখানে খেয়াল করে দেখেন যে দেওয়া আছে এসি মানে এ বি সমান এসি দেওয়া আছে, বলছে কোণ যদি এ কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে বি কোণ কত হবে। তাহলে আমরা জানি যে খেয়াল করে দেখেন বি কোণ হচ্ছে আপনার এখানে 50 ডিগ্রি হবে, কারণ এখানে খেয়াল করে দেখেন যে দেওয়া আছে এ কোণ দেওয়া আছে আপনার 80 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে ব্যাখ্যা যদি আপনি খেয়াল করে দেখেন একটা কোণ হচ্ছে আপনার 80 ডিগ্রি আর বি এবং সি হচ্ছে আপনার 50-50 করে, তাই আমরা বলবো বি কোণও 50 সি কোণও 50। কারণ এখানে দেখেন দুইটা বাহু সমান কিন্তু এ বি আর এ সি সমান, তাহলে ত্রিভুজের মধ্যে যদি খেয়াল করে দেখেন এ বি বাহুর কোণ হচ্ছে বি আর এ সি বাহুর কোণ হচ্ছে সি, তাহলে দুইটা বাহু যেহেতু সমান তাই দুইটা কোণও সমান হবে। এখানে যতগুলো আছে সবগুলো এই নিয়মে হবে। তারপর আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখি, আমরা বলছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আপনার b/4। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a² - b²। এখানে বিতে ভূমি আর এ দ্বারা সমান সমান বাহু বোঝায়। তাহলে এখানে 12 নম্বর দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আছে 16 আর অপর দুই বাহুর প্রতিটি হচ্ছে 10 মিটার, মানে সমান সমান বাহু। তাহলে যেহেতু সমদ্বিবাহু তাহলে আমরা এখানে যে সূত্র আছে b/4, এখানে বি দেবো আমরা ভূমি 16 আর এ দেব আমরা 10, আর আবার যে বি আছে b², এখানে বি দেবো আমরা 16 দেবো, বিতে মানে ভূমি দেওয়া আছে। এইভাবে আমরা করতে পারি। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা যদি বলে, ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে আমরা কোনো সূত্র শিখব না, আমরা শুধু এতটুকু মনে রাখবো যে 3 বাহু যোগ করলেই আমরা পরিসীমা পাওয়া যাবে, আর চতুর্ভুজ হলে আমরা 4 বাহু যোগ করলেই চলবে। এটা আমরা কোনো সূত্র শেখার কোনো প্রয়োজন নাই। আরেকটা দেওয়া আছে দুইটা বাহু আর কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ AB sin θ। একটা সূত্র দেওয়া আছে আপনার যে যদি
সূত্রটা হচ্ছে কি আপনার যে মানে কোণ যদি দেওয়া থাকে ত্রিভুজে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিতা। এখন যদি দেখা যায় সমদ্বিবাহু যদি হয়, সমদ্বিবাহু মানে কি দুই বাহু সমান, তাহলে এ তো আছে ঠিকই, বি এর মানও এই হবে। এখানে দেওয়া আছে হাফ ইন্টু এ গুণ এ সাইন থিতা, এটা কারণ সমদ্বিবাহু হলে দুই বাহু সমান, তাহলে এক বাহু যদি এ হয় তাহলে আরেক বাহু বি হবে না, সেটাও এ হবে, কারণ দুই বাহু সমান, একটা এ হলে আরেকটা এ হবে। তাহলে আমরা সমদ্বিবাহু ক্ষেত্রে আমরা বলবো হাফ ইন্টু এ গুণ এ সাইন থিতা। আর নর্মালি আমরা বলবো যে মানে একটা ত্রিভুজের যদি কোণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বলবো হাফ ইন্টু এ বি সাইন থিতা। এ দ্বারা আপনি ভূমি বললেন বা বি দ্বারা উচ্চতা, যেটাই থাকুক না কেন আমরা এইভাবে নির্ণয় করব। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, আপনি দেখেন এখানে দেওয়া আছে 17 নম্বর দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু একটি হচ্ছে 20 আর সমান মানে বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম। তাহলে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল দেবো হাফ ইন্টু এ বি সাইন থিতা। এখানে এ হচ্ছে আপনার 20, বি হচ্ছে 20, কারণ সমদ্বিবাহু দুই বাহু যেহেতু সমান, তাহলে এক বাহু যদি 20 হয় আরেক বাহু 20 হবে। আর সাইন থিতা মানে কি, সাইন কোণের মান দেওয়া আছে, থিতা মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, যারা ত্রিকোণমিতির মধ্যে আমরা জানি নবম দশম শ্রেণী বইয়ের 9.1 9.2 এর মধ্যে দেওয়া আছে। বিশেষ করে 9.2 এর মধ্যে এই মানে সাইন থিতার মানগুলো দেওয়া আছে, মানে থিতার মানগুলো সাইন থিতা, সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এইগুলো মান দেওয়া আছে। একইভাবে দেখেন আপনি 18 নম্বরটা দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 10 এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45, সেম একই নিয়মে আপনি করবেন। তাহলে খেয়াল করে দেখেন এখানে যে আমরা যদি খেয়াল করি হাফ ইন্টু এ বি সাইন থিতা, যেহেতু কোণ দেওয়া আছে, কোণ থাকলে ক্ষেত্রফল হবে ত্রিভুজের হাফ ইন্টু এ বি সাইন থিতা। এ হচ্ছে আপনার 10, বি হবে 10, কারণ যেহেতু এখানে দুই বাহু সমান, মানে তাহলে এর মান যদি 10 বি এর মানও 10 হবে। আর সাইন থিতা, থিতা মানে কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, এখানে হিসাব করলে মানটা আমাদের বের হয়ে যাবে। অধ্যায় 3 দেওয়া আছে বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে। এখানে অধ্যায় 3 বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যা তিন বাহু তিন রকম, মানে কোনো বাহু সমান না। মনে করেন একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 7, তাহলে তিন বাহু যদি তিন রকম হয়, একটা 5, একটা 6, একটা 7, সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তো বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু অসমান ধরা হয়। আর যদি আমরা পরিসীমা বলি, তো বিষমবাহু ক্ষেত্রে পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তিন বাহু যোগফল আমরা জানি মানে পরিসীমা, ত্রিভুজের তিন বাহু যোগফলের পরিসীমা বলে, সেটাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। আর অর্ধ পরিসীমা যেটা, সেটা s দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যদি তিন বাহু যোগফলে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর ক্ষেত্রফল নির্ণয় করা হয় √s × s - a s - b s - c। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এ হচ্ছে এক বাহু, যে কোনো এক বাহু, বি হচ্ছে আরেক বাহু, সি হচ্ছে আরেক বাহু। তো এখানে বেশিরভাগ অঙ্কগুলো আপনি এভাবে করতে পারবেন। আপনি যদি খেয়াল করেন 4 নাম্বারটা দেখেন, একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 5, 6, 7, তাহলে বলতেছে যে ক্ষেত্রফল নির্ণয় করতাম। যেহেতু তিন বাহু তিন রকম, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তাহলে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করব। অর্ধ পরিসীমা s দ্বারা প্রকাশ করা হয়, তিন বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করলাম। আর তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s × s - a s - b s - c। s এর মান হচ্ছে আপনার 9, এর মান আপনি ধরেন 5, বি এর মান ধরেন 6, আর সি এর মান ধরেন 7। যদি আপনি এর মান 5ও ধরেন, মানে 5-এর জায়গায় 6 ধরেন বা 7 ধরেন, কোনো সমস্যা নেই, উত্তর একই বাড়িব। একইভাবে দেখেন 6 নম্বরটা একটি ত্রিভুজের তিন বাহু আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করেন। তিন বাহু দেখেন তিন রকম, তাই আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করবো √s × s - a s - b s - c দ্বারা। এভাবে এখানে অসংখ্য দেওয়া আছে, সবগুলো এভাবেই তৈরি করা হয়েছে। এখানে যতগুলো প্রশ্ন আছে সব বিষমবাহু এভাবেই করা হয়। এখন আমরা যদি খেয়াল করে দেখি কেন্দ্রবেদের ত্রিভুজ এবং ত্রিভুজের কেন্দ্রের পরিধি যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে এখানে দেওয়া আছে অন্তঃকেন্দ্র দেওয়া আছে। এগুলো আসে না পরীক্ষায়, তাই আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা না করি, যেহেতু এগুলো আসে না পরীক্ষায়, এরা নিজেরা ব্যাখ্যা করার জন্য বর্ণনা করছেন।